বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। নির্বাচনের ফলাফল সবারই জানা এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আগামীকাল শপথ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন নতুন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো এবং নিজের ব্যক্তিগত চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের। এবং নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে নতুন সরকার কেমন হচ্ছে, কারা থাকছেন, কারা বাদ পড়ছেন। ইতিমধ্যেই বিরোধী দল হিসেবে সংসদে জাতীয় পার্টি থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অবশ্য এখন পর্যন্ত। তিনি নিজেকে বিরোধী দলের নেতা হিসেবে থাকবেন হিসেবে বলছেন, যদিও বিরোধী দলের নেতা থাকবার কোনো সুযোগ আছে কি না এই সংসদে সেটি আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবং চিফ হুইপ হিসেবে বিরোধী দলের মশিউর রহমান রাঙা, যিনি জাতীয় পার্টির মহাসচিব, তিনি থাকবেন বলেছেন। এবং সেটিরও সুযোগ আছে কি না সেটিও আমরা কার্যপ্রণালী বিধি অনুযায়ী সুযোগ আছে কিনা সেটিও হয়তো আমরা আজকের আলোচনা করবার চেষ্টা করব। আমরা জানি যে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শপথ দেবে না এবং সংসদে যাবে না। বিএনপি তার সিদ্ধান্তে অটল থাকলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন জানিয়েছেন যে তার দলের যে দুজন প্রার্থী আছেন তাদের সংসদে যোগ দেবার ব্যাপারে সংবাদ মাধ্যমের খবরাখবর কতটা নিশ্চিত বা ওনার বক্তব্য কতটা বোঝা গেছে সেটি আমি অবশ্যই নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে তার দলের দুজন তারা হয়তো সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বা সংসদে যোগ দেবেন। এবং এরকম একচেটিয়া একচ্ছত্র বিজয়ের পরে বা কর্তৃত্ব পাবার পরে নতুন সরকারের সামনে দল হিসেবে আওয়ামী লীগের সামনে কি কি চ্যালেঞ্জ, কী ধরনের পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হতে পারে, কিংবা বিরোধী দল হিসেবে বিএনপি যারা সংসদের বাইরে তো আছেনই এবং এবার যে কয়েকজন পাঁচজন তাদের বিজয়ী হলে তারা শপথ নিচ্ছেন না, সংসদের বাইরে থেকে বিএনপির ভবিষ্যৎটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে দুজনই আইনজীবী যারা আছেন। আমার ভাই আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের একাধিকবার সদস্য তিনি নির্বাচিত হয়েছেন। আর আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনাকে প্রথমে যেটি একটু বুঝতে চাইব যে আওয়ামী লীগ একচ্ছত্র যে ক্ষমতা নিয়ে এখন এবার সরকার পরিচালনা করতে যাচ্ছে, তার যে একচেটিয়া বিজয় বা অভূতপূর্ব যে ফলাফলের মধ্যে দিয়ে এতটাই শক্তিমান যে এই শক্তির ধারে কাছে বাংলাদেশে আর কেউ নেই এবং বলা যেতে পারে পুরো রাজনীতির মাঠটাই তার একার নিয়ন্ত্রণে, অন্তত ফলাফল তাই বলে, প্রকাশিত ফলাফল। তো এই শক্তির ভার আসলে আওয়ামী লীগ কতটা বহন করতে পারবে বলে আপনি মনে করেন? কারণ অনেক সময় অনেক শক্তির ভারে অনেকে নবযোগ দেয়, সহ্য থাকে না, অনেক কিছু পায় সেটি ধরে রাখতে পারে না। আপনি কি মনে করেন আপনাদের ক্ষেত্রে এটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার নির্বাচন এলাকা পিরোজপুর 1-এর পিরোজপুর, নাজিরপুর এবং নেসারাবাদের জনসাধারণকে ধন্যবাদ জানাই যারা আমাকে নির্বাচিত করেছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে অনুগ্রহ করে জাতীয় সংসদে নমিনেশন দিয়ে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগ কিন্তু কর্তৃত্বের জায়গা বা ক্ষমতার জায়গাটা মনে করে না। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন যেটা দায়িত্ব গ্রহণ, এটা দায়িত্ব, এটা ক্ষমতা নয়। এবং তিনি বারবার বলেন বিত্ত বৈভব বা প্রাচুর্যের জন্য ক্ষমতা নয়, মানুষের জন্য সেবা করার জন্যই কিন্তু রাজনীতিকরা দায়িত্ব গ্রহণ করে। তিনি নির্বাচিত হওয়ার পর আমাদের ফার্স্ট পার্লামেন্টারি পার্টির মিটিংও বলেছেন যে মুহূর্তে আপনারা নির্বাচিত হলেন সেই মুহূর্তে কিন্তু আপনারা সকলের প্রতিনিধিত্ব করছেন, শুধুমাত্র যারা ভোট দিয়েছে বা দলের তাদের না, সকলের প্রতিনিধিত্ব করবেন। কোনোভাবেই ক্ষমতাটাকে আয়ের উৎস হিসাবে গ্রহণ করবেন না। এটা রিপিটেডলি উনি আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে বলছেন এবং আরও বলছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, মানুষের একেবারে দোরগোড়ায় গিয়ে তাদের উপকারে ভূমিকা রাখার জন্য তাগিদ দিয়েছেন।
এবং আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য অতীতের কথা উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন দিয়েছে, বঙ্গবন্ধু জীবন দিয়েছে সেই 1949 থেকে 1949 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু মানুষের কল্যাণেই ভূমিকা রেখেছে। মাঝে মধ্যে কিছু হোঁচট খেয়েছে, সে প্রসঙ্গগুলো নিয়ে বলছেন যে দলকে শক্তিশালী করে যদি মানুষের প্রয়োজন মেটাতে পারে তাহলে কিন্তু এমপি এবার যারা হয়েছেন তাদের কিন্তু আগাবার ভোট চাওয়ারও প্রয়োজন হবে না। আর যদি এই এমপি পোস্টটাকে নিজের আয়ের উৎস হিসেবে প্রতিপক্ষকে দমন করার অথবা সন্ত্রাস বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবে কি সম্পৃক্ত হন তাহলে কিন্তু ধরে নিতে হবে মানুষটা তাদের গ্রহণ করবে না। এই কথাটা এই কারণে বললাম, একচ্ছত্র কর্তৃত্ব না। মানুষ যেমন 70 সালে ভালোবাসা দিয়ে আওয়ামী লীগকে বিশাল বিজয় দিয়েছিল, এবার মানুষ অনুরূপভাবে একটা ভালোবাসা দিয়েছে। এই ক্ষেত্রে শেখ হাসিনার ব্যক্তিগত ক্যারিসমেটিক লিডারশিপ, তার পরিশ্রম, তার প্রশাসন পরিচালনা এবং একটা বিধ্বস্ত দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থা, যেখানে কোনো মানুষ না খেয়ে নাই, বিবস্ত্র নাই, শিক্ষার অভাব নাই, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার সকল সুযোগ মানুষ পাচ্ছে। এই জন্য মানুষ কিন্তু মনে করে যে কার কাছে আমি নিরাপদ, আমার জন্য সহায়ক কে, আমার নিশ্চয়তা কে দিচ্ছে। এই জায়গায় শেখ হাসিনাকে মানুষ আস্থায় রেখে, তার নেতৃত্বের প্রতি আস্থায় রেখে মানুষ ভোট দিয়েছেন। দ্বিতীয়টা হয়েছে যে আমাদের এই বিজয়ের অন্যতম যে কারণটা, দ্বিতীয়টা হয়েছে বিএনপির নেতৃত্বাধীন যে জোট ছিল ঐক্যফ্রন্টের, সেক্ষেত্রে তারা কিন্তু সিদ্ধান্ত মানুষকে দিতে পারেন নাই যে তারা নির্বাচিত হলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন। বেগম খালেদা জিয়া দুর্নীতি দায়ে কারাদণ্ডপ্রাপ্ত, তারেক রহমান দুর্নীতি দায়ে কারাদণ্ডপ্রাপ্ত, ডক্টর কামাল হোসেন নিজে ইলেকশনই করেন নাই, থার্ড লিডারশিপকে। আবার তারা বলছেন যে আমরা যুদ্ধ অপরাধী বা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে থাকবো না, ঐক্যফ্রন্টের সঙ্গে। আবার দেখা গেল জামাতের সকলকে তারা ধানের শীষ মার্কায় ক্যান্ডিডেট করে ফেলছেন, যেটা নিয়ে ডক্টর কামাল হোসেন বলছেন যে এইটা ওরা করবে, জানলে হয় তোদের সঙ্গে আমি যেতামও না। মানে জগা খিচুড়ি অবস্থায়। ফোর্থ হয়েছে তাদের নির্বাচনী কর্মকাণ্ডে কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে জাতির জন্য কি দায়িত্ব সেটা না বলে মেইন এজেন্ডা ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মুক্তি। এখন সবাই মানুষ বোঝে যে মুক্তির জন্য ভোট দিয়ে মুক্তি হয় না, তাহলে কি একটা পক্ষ জিতলেই কি জেলখানার দরজা খুলে তাদের বের করে আনা যাবে? এইরকম একটা অবস্থায় তাদের রাজনৈতিক কোনো রকম কর্মসূচি মানুষের কল্যাণকর, মানুষের কাছে উপস্থাপন করতে না পারায় মানুষ দুইটা পক্ষকে বেছে নিয়েছে। সেই জায়গায় আস্থায় শেখ হাসিনা কেনেছেন এবং উনি কর্তৃত্ববাদী হবেন না, উনি হবেন মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের ক্যাপ্টেন, আমাদের লিডার। একজন নতুন সংসদ সদস্য হিসেবে আমি জানতে চাইব যে কিভাবে আপনি পারফর্ম করতে চান এই সংসদে, এবং যেই সংসদে আসলে প্র্যাকটিক্যালি কোনো বিরোধী দল নেই, সেখানে আপনার নিজের পারফরমেন্সটা কেমন হবে বলে আপনি বা কিভাবে পারফর্ম করতে? দেখুন, আমি নতুন সংসদ সদস্য, আমার ব্যক্তিগত আত্মবিশ্বাস এবং ইচ্ছা, বিরোধী দল থাকতেই হবে, আমার ভুল ধরিয়ে দিতে হবে এইরকম কথা না। আমি যদি আমার দায়িত্ববোধের জায়গাটায় দৃঢ়তা ধারণ করি, আমি যদি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মনে করি যে মানুষের সেবা করার জন্য আমি নির্বাচিত হয়েছি, আমি দুর্নীতি করব না, আমি টাকা খাবো না, সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, আমি ইপটিজিংকে প্রশ্রয় দেব না, মাদককে প্রশ্রয় দেব না, আমি একটা গুড গভর্নেন্সে আমার ভূমিকা পালন করব এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে যে সকল আইন প্রণয়ন হওয়া উচিত, যে ডিবেট হওয়া উচিত, যে ডিবেটটা অনেক ক্ষেত্রে আমরা দেখিনি, সেই জায়গা আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি করার ভিতর থেকে বিরোধী দল যে কথাটা বলবে সে কথাটা আমি আমার আত্মসমালোচনার জায়গা থেকে আমি নিজেই বলতে চাইব। এবং আরেকটা জিনিস এখানে একটা বিতর্ক আছে, আপনি জানেন যে সংসদ সদস্যদের আমরা আসলে আইন প্রণেতা হিসেবে দেখতে চাই এবং আইন প্রণয়নে তারা অনেক বেশি ভূমিকা রাখবেন, সংসদীয় বিতর্কে তারা অনেক বেশি অংশ নেবেন, একাডেমিক অনেক আলোচনার মধ্যে অংশ নেবেন। কিন্তু একটা ধারণা আমাদের এখানে সংসদ সদস্যরা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত, যেটা অনেকে মনে করেন যে স্থানীয় সরকারেরই আসলে এটি কাজ, কিন্তু বাংলাদেশের মতো দেশে কেউ কেউ মনে করেন সেটিও করা উচিত, কিন্তু সেটি করতে তারা এত বেশি ব্যস্ত থাকে যে আসলে সংসদে তাদের যে মূল ভূমিকাটা রাখা দরকার সেটা অনেক ক্ষেত্রেই রাখেন না। বলা হয়ে থাকে যে আইন প্রণয়ন মূলত করেন আমলারা, ফলে আইনের ধরন ধারণও ওরকম হয়। সংসদ সদস্যরা যদিও বিভিন্ন কমিটিতে দেখাশোনা কিছু কিছু দেখার সুযোগ পান, কিন্তু সেই অর্থে আসলে তাদের ওই এঙ্গেজমেন্টটা ওরকম হয় না। সেই জায়গায় আপনার ভূমিকা কি? দেখুন, এই ক্ষেত্রে আমি একেবারেই নতুন সংসদ সদস্য, এখন পার্লামেন্টে কোনো সেশনে অ্যাটেন্ড করার সুযোগ হয়নি। তবে আমার কাছে মনে হয় বিং এ লয়ার যে সংসদ সদস্যদের আইন প্রণয়নের জায়গাটাকেই প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে তার মেধা, তার চিন্তা চেতনা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কিভাবে ভালো আইন প্রণয়ন করা যায়,
অন্য অন্য বিষয়গুলো ডিবেটে নিয়ে যায়, সেটাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু বিদ্যমান বাস্তবতায় এলাকার উন্নয়নে তাদের একটি ভূমিকা খুবই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি কোনোভাবেই স্থানীয় সরকারের যে সকল ইউনিটগুলি আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, মেয়র, সিটি কর্পোরেশন, তাদের ইন্ডিপেন্ডেন্ট ফাংশনে ইন্টারফেয়ার করাটা যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না। খুবই যুক্তিযুক্ত কথা। আসবো আবার আপনার কাছে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। প্রায় এক যুগ বিএনপি ক্ষমতার বাইরে। এখন অনেকেই মনে করেন যে বিএনপি আসলে এই এক যুগে একেবারেই ঘুরে দাঁড়াতে পারেনি, ঘুরে দাঁড়াবার কখনো কখনো চেষ্টা করলেও সেটা খুব একটা দৃশ্যমান হয়নি। কেউ কেউ মনে করেন যে বিএনপি একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে আছে, কেউ কেউ মনে করেন খাদেই আসলে বিএনপি পড়ে গেছে। এবং বিএনপির তুলনাটা এখন বাংলাদেশ মুসলিম লীগ, সেই মুসলিম লীগের সঙ্গে তুলনা করা হয়। সো একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বিএনপির আজকে এই যে করুণ দশা বা করুণ পরিণতি, সেটি কেন হলো এবং এখান থেকে আসলে ঘুরে বিএনপি দাঁড়াতে পারবে কিনা সেটিও একটি প্রশ্ন। আর কিছুটা কারণ, সমরেজাউল করিম নতুন সংসদ সদস্য হিসেবে বলেছেন যে তিনি মনে করেন, এবং নির্বাচনে তিনি একজন প্রার্থী ছিলেন, সেই নির্বাচনে তিনি এমপি পেয়েছেন, এবং তিনি মনে করেন কারণগুলো ব্যাখ্যা করেছেন যে ভোটাররা আসলে কিভাবে নিয়েছে বিএনপিকে, বিএনপির দুর্বলতাগুলো কোথায়। তো আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। এই যে কেউ কেউ মনে করে, কারো কারো ধারণা বা সাংবাদিক হিসেবে আপনার ধারণা আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেই কেউ কেউ বা আমি বা আমরা কি বাস্তবতার বাইরের মনে হচ্ছে আমাদের? আপনার না, আমি বলছি বাস্তবতার মানে এই যে কল্পনা প্রসূত বা ধারণা করা, হ্যাঁ, এই যে থার্ড পার্সনে কথা বলা, এইটাই হচ্ছে মানে সাংবাদিকদের এক ধরনের কৌশল। আসলে বিষয়টা হচ্ছে এই যে আজকের এই যে নির্বাচন, সদ্য সমাপ্ত যে নির্বাচন, যেখানে 288 সিট পেল ঐক্যফ্রন্ট, অর্থাৎ আওয়ামী লীগের মহাজোট, ঐক্যফ্রন্ট বলছি, মহাজোট 288। ঐক্যফ্রন্ট পেলে তো আপনাকে আমি এই পাশে বসাতাম। না, ঠিক আছে, না সেদিন অত আসতেও পারে। আচ্ছা, যাও, এটা মানে মহাজোট যে 288 সিট পেল, আর 4টি হলো স্বতন্ত্র, আর জাতীয় পার্টি এই তার মধ্যে 20টা, 299 মধ্যে, আর বিএনপি 5টা। এখন এই নির্বাচনে বিশাল মানে বিজয়, তথাকথিত বিজয় অর্জন করলো আপনার মানে বর্তমান সরকার, আওয়ামী লীগ এবং তার নেতৃত্বাধীন মহাজোট। এখন আমার প্রশ্ন হলো যে এই নির্বাচনে মাঝ দিয়ে কে জিতলো এবং কে হারলো কে এবং জিতলো কে? আমার মনে হয় আওয়ামী লীগের ভিতরে যারা চিন্তাশীল, বুদ্ধিমান এবং অনেকেই তার মধ্যে আছেন, এবং তারা এটা ভাবতে পারেন না যে এই নির্বাচনে তারা জিতে গেছেন। এ জয় তাদের হয় নাই, বরং যদি তারা জয় মনে করেন তাহলে হারলো বাংলাদেশ, হেরে গেছে বাংলাদেশের জনগণ হেরে গেছে এই কারণে যে জনগণ শান্তিপ্রিয় এবং জনগণ নিরপরাধ শান্তিপ্রিয় মানুষ। তারা তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে এবার একটা পরিবর্তনের যন্ত্রণা তাদের ভিতর ছিল। জনগণের প্রবণতা ছিল যে জনগণ পরিবর্তন চায়, এবং পরিবর্তনের জন্যে এই ভোটদানই ছিল একমাত্র পথ, যে ভোটের মাধ্যমে তারা পরিবর্তন আনবে। এবং আমি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছি, অতএব আমি আমার অভিজ্ঞতা থেকে সারা বাংলাদেশে, যেহেতু আমি পার্টিও করি এবং পার্টিরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি অবস্থান করি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে বাংলাদেশে এবার যদি নির্বাচন তো হয় নাই, জনগণের ভোট জনগণ দিতে পারে নাই, রাষ্ট্র জনগণের, ইট ইজ পিপলস রিপাবলিক, জনগণের রিপাবলিক, এবং জনগণের যে ভোটদানের যে সার্বভৌম ক্ষমতা, জনগণের যে সার্বভৌম ক্ষমতা হচ্ছে ভোট প্রয়োগের, সেই জনগণ সে ভোট দিতে পারেনি। নির্বাচন মানে সম্পূর্ণ জনগণ ভার্সেস রাষ্ট্রযন্ত্র, মানে রাষ্ট্রযন্ত্রের সাথে জনগণ মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে, এবং খেলা হচ্ছে
যেমন মানে ইয়েতে কিন্তু সেটি আপনি এখানে বলছেন মিস্টার এখানে চৌধুরী, না এটা আমাদের অভিজ্ঞতা থেকে না, বলছি। আমি বলছি যে সেটি আপনি বলছেন বটে, কিন্তু আপনাদের তো সেরকম করে প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখিনি, যে আপনারা যেভাবে ভোটটাকে চিত্রায়িত না, না, করছেন, আপনি এরকম দেখবেন- একটা ভোট হলে একটা দেশে না, আপনারা- যে পরিস্থিতি হওয়ার আপনারা- কথা, একটা আপনারা- রাজনৈতিক দলের যে প্রতিক্রিয়া থাকার আপনাদের কথা, দেখার ক্ষেত্রে সেটি কিন্তু আমরা আপনাদের দেখিনি। দেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। কারণ চোখ যদি বেঁধে রাখেন তাহলে তো দেখবেন না, চোখ যদি অন্ধ থাকে তাহলে আপনি দেখতে পাবেন না। এই যে না, তাহলে আপনি বলছেন যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, কিন্তু প্রলয়টা কি কোথাও আছে? আপনার শিডিউল ইজ ডিক্লার্ড, তফসিল ঘোষণার পরে সেখানে আপনার সরকারি দল, বিরোধী দল বা যে কোনো দলই, সব দলেরই সমান সুযোগ থাকা উচিত মিনিমাম নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে। আমি ধরে নিলাম যে পার্লামেন্ট ডিজলভ হয়নি বা নির্দল সরকার মানে নাই বা হলো, কিন্তু নির্বাচনে আপনার শিডিউল ইজ ডিক্লার্ড, তখন থেকে আপনার মানে ইকুয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল। কিন্তু পুরো সময়টা পুলিশ মানে প্রশাসন সরাসরি আপনার বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়েছে, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে এবং অনেককে গ্রেপ্তার করেছে, এবং মানে প্রত্যেকটা এলাকায় মানে শতাধিক করে লোক গ্রেপ্তার হয়েছে। এবং এখনও দেখা যাচ্ছে যে আমার এলাকায় এখনও প্রায় 100-র কাছাকাছি মানে 50-60 জন এখনও তারা জেলখানায়, গুরুত্বপূর্ণ সব ব্যক্তি, এবং নির্বাচনের আগেই তাদেরকে গ্রেপ্তার করা হলো। গুরুত্বপূর্ণ ব্যক্তি মিথ্যা ভুয়া মোকদ্দমা দিয়ে, অর্থাৎ নিজেদের অফিসে নিজেরা বোম মেরে একটা মামলা করে 100-150 আসামি করে তাদেরকে বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে, এবং নিজেদের অফিস নিজেরা ভেঙে এইভাবে তল্লাশি করা হচ্ছে, এবং মানে প্রশাসন ওয়াজ আনডান, তাদের কিছু করার নেই। কারণ একদিকে তো লেভেল প্লেইং ফিল্ড তো না, সরকার ক্ষমতা থেকে পার্লামেন্ট বহাল থেকে পার্লামেন্ট ইলেকশন হচ্ছে। তো সেই কারণে যে জনগণ যে সকালবেলা ভোটের জন্য লাইন দিল, ভোট দিতে গিয়ে হ্যাঁ বলে যে না আপনার ভোট হয়ে গেছে চলে যান, ভোট হয়ে গেছে, ভোটার এখন দেওয়ার নেই ভোট, তাহলে কী হলো, ভোটটা আগের দিন রাত্রি ভোট হয়ে গেছে, এবং পরের দিন সব কেন্দ্র দখল করে 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 ভোট নিয়ে নেওয়া হয়েছে। তাহলে হারলো তো জনগণ। তাহলে বাংলাদেশের জনগণ মানেই বাংলাদেশ। তো একটা কারণ রাষ্ট্রের মধ্যে কিন্তু মানে সমষ্টি একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অফ দ্য স্টেট, সেখানে জনগণ হেরে গেল, অর্থাৎ ডাকাতির কাছে হেরে গেল, জনগণের যথাসর্বত্র ডাকাতি করে নিয়ে গেল তাদের। জনগণ যদি হেরে গিয়ে থাকে, সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে যারা অতীতে বহুবার ক্ষমতায় ছিলেন, বিরোধী দলে ছিলেন, আপনাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব আমরা পালন করছি তো, করব। আমাদের দায়িত্ব হলো আমরা জনগণকে এটা দেখাতে চাইলাম যে দেখো আমরা যে কথাগুলো বলছিলাম 14 সালে আমরা কেন নির্বাচনে যাইনি, 1914-তে 5 জানুয়ারি আমরা নির্বাচনে যাই নাই, কারণ 15th অ্যামেন্ডমেন্টের মাঝ দিয়ে যে আইনটাকে ইনকর্পোরেট করা হলো যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট, আমরা বললে যে এটা কোথাও নাই, এটা হয় না। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের দেশের বাস্তবতায় দলীয় সরকারের অধীন কখনো নির্বাচন হতে পারে না, কিন্তু সেই দলীয় সরকারের অধীন পার্লামেন্ট বহাল দেখে সেখানে পার্লামেন্ট নির্বাচন করার যে নীল নকশা, সেই নীল নকশায় মানে এই অবস্থায় হবে বলে আমরা 2014-তে যাইনি। কিন্তু অনেকেরই বক্তব্য ছিল যে 5 জানুয়ারি নির্বাচনে যে আপনার ভুল করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন ইত্যাদি, এই যে কথা। কিন্তু 5 জানুয়ারি থেকে এ পর্যন্ত মানে এদেশের 70-80% জনগণ বিএনপির সাথে আছে, এবং এখনও আছে, এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ জীবনের অভিজ্ঞতা দিয়ে হাড়ে হাড়ে টের পেল যে তার সামনে যে বাধাটা, যে অচলায়তন, সেই রাষ্ট্রযন্ত্র দখল করে রেখে এখন সম্পূর্ণ ফ্যাসিবাদী কায়দায় এরা জোর করে ক্ষমতা দখল করলো, জোর করে ক্ষমতা দখল করে এবং মানে জনগণের ইচ্ছার বিপক্ষে দাঁড়িয়ে পৃথিবীতে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। এখন আমরা একটি গণতান্ত্রিক মানে জাতীয় স্বার্থের পক্ষে, উই আর এ ন্যাশনালিস্ট পার্টি, একটা জাতীয়তাবাদী দল। উই আর টু ডেফিনেটলি protect our national interest, we have to safeguard our national economy, এবং we have to safeguard our people, এবং এই জনগণকে নিয়ে পরবর্তী কর্মসূচি আমরা নেব। আপনারা দেখবেন যে আমরা এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। আমি শেষ কথা বলি, এই নির্বাচন, এই ভোট ডাকাতের এই নির্বাচনকে আমাদের দল প্রত্যাখ্যান করেছে, এবং আমাদের দল থেকে যে 5 জন মানে সেট টু বি ডিক্লেয়ার্ড অথবা যে ডিক্লেয়ার করা হয়েছে, এই 5 জনও ওত নেবে না তারা। আমি সেই সূত্র ধরে দুটো ছোট্ট প্রশ্ন করে আমি প্রশ্ন উত্তরটা নিয়ে মিস্টার রেজাউল করিমের কাছে যাচ্ছি। এক হচ্ছে যে আপনাদের দুটো জোটের সঙ্গে বিএনপি ছিল, একটি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট,
এই ঐক্যফ্রন্ট যদিও বলছে যে নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু গতকালের সংবাদ মাধ্যমে যেটি দেখা যাচ্ছে যে ডক্টর কামাল হোসেন ইঙ্গিত দিয়েছেন যে তার দলের প্রার্থীরা সংসদে যাচ্ছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আপনাদের সঙ্গে চিন্তার বা নির্বাচনী ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে, বিবেচনার ক্ষেত্রে বা ভবিষ্যৎ কৌশলের ক্ষেত্রে একটা পার্থক্য ইতিমধ্যে তৈরি হয়েছে। আবার 20 দলীয় জোটগতভাবে যদি দেখি আমরা, যে আপনারা জামাতকে নমিনেশন দিলেন, যেটি মিস্টার রেজাউল করিম যথার্থ উল্লেখ করেছেন, সেই জামায়াত ইসলামী নির্বাচনের দিন দুপুরবেলা দলীয় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালো। তারা কিন্তু আপনাদেরকে জিজ্ঞেসও করেনি বা এটি কোনো যৌথ সিদ্ধান্ত ছিল না। আপনাদের কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে উইথড্র করেছে, কিন্তু জামাত কিন্তু আপনাদেরকে এই প্রশ্ন দুটো জামাত আপনাদেরকে ক্যারি করেনি। সেই জামাতকে আপনারা মনোনয়ন দিলেন এবং মিস্টার রেজাউল করিমের মতো অসংখ্য লাখো মানুষের সমালোচনার মুখে, লাখো লাখো মানুষের সমালোচনার মুখে আপনাদেরকে পড়তে হলো, কিন্তু জামাত কিন্তু আপনাদের কেয়ার করেনি। না, এটা আমি আপনাকে বলি, নির্বাচনের দিন প্রথমত ওই আগে আপনার দুটো প্রশ্নের আমার মনে হয় সরাসরি আমার ডানে বাই মানে সরাসরি স্ট্রেট উত্তর আমি স্ট্রেট উত্তর দিচ্ছি, ডাইনে বাই তাকাচ্ছি না। জি, না থাকার কথা বলি। এই যে আমাদের যে 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্য জোট, জাতীয় ঐক্য জোটের তরফ থেকে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা মানে 7 জন এই নির্বাচন যেহেতু আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রত্যাখ্যান করেছি, সেই জন্য এই নির্বাচনে মানে আমরা ওত নেব না। এখন আপনি বললেন যে আমাদের ডক্টর কামাল হোসেন ইঙ্গিত দিয়েছেন যে তিনি তার দলে যে 2 জন তারা ওত নেবেন। এই বিষয়টা মানে ওই আমাদের মহাজোটের ফোরামের ব্যাপার বা দলীয় ফোরামের ব্যাপার, এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা লেট আস সি মানে হোয়াট ইজ মানে হ্যাপেন, আচ্ছা এই হোয়াট হ্যাপেন সেটা আমরা দেখে নিই। আর আরেকটা ব্যাপার হলো যে আপনার মানে 20 দলীয় জোটের মধ্যে জামাতকে যে মানে ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করেছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে নির্বাচনের দিন মানে যখন মানে আধা ঘন্টা পরেই মানে কোথাও আধা ঘন্টা, কোথাও 1 ঘন্টা, কোনো জায়গায় মানে কোনো কেন্দ্রেই এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, সব এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এবং নির্বাচনের 15 দিন আগ থেকে মেনলি নির্বাচনের 12 তারিখের পর থেকে আওয়ামী লীগের কেউ কিন্তু কোনো জায়গায় ভোট চায়নি, কিন্তু ভোট চায়নি। তারা মানে টাকা খরচ করেছে, প্রচুর অর্থের তো অভাব নাই, অর্থ মানে মানে দীর্ঘদিন অর্থতত্ত্ব কামাই করেছে, বিভিন্ন অর্থতত্ত্ব আছে এবং অর্থের সম্পদশালী ব্যক্তিরা তাদের মানে কথা আলাদা। সেখানে আপনার তারা ভোট চায়নি, তারা করেছে কি আপনাকেও ভোট কেন্দ্রে যাবেন না, আপনি চিত্রটা শোনেন না, আপনাকেও ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট আমরাই নিয়ে নেব, অতএব ভোট আমরা নিয়ে নেব, ভোট আমাদের নিয়ে নেব। যদি আপনারা ভোট দিতে চান তাহলে আপনাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এটা আপনি আগে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাত যে উইথড্র করলো, জামাত আপনাদের সঙ্গে আলোচনা না জামাতের যে উইথড্র করলো নির্বাচনের দিন সকালবেলা এই পরিস্থিতি দেখে আমাদেরও অনেকেই আপনাদের যারা করেছে ইন্ডিভিজুয়ালি, কারণ আপনাদের দল থেকে মহাসচিব বলছেন যে আমরা নির্বাচনের শেষ পর্যন্ত দেখব। দল থেকে আমরা যেমন আমরা লাস্ট টাইম পর্যন্ত আমরা মাঠে ছিলাম, কিন্তু জামাত তো আপনাদের জন্য অপেক্ষা করলো না। আমি সেটাই বুঝতে চাইছি যে এটা জামাতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। জামাত তো আমাদের মানে আপনি একসঙ্গে পথ চলছেন, একজন দলগতভাবে আপনার থেকে সরে দাঁড়ালো, আপনি এটা নিয়ে আমরা দলীয় ফোরামে কথা বলবো, আপনাদের দলীয় ফোরামে কথা বলবেন। থ্যাংক ইউ, অ্যাডভোকেট সমালোচন করি। দেখুন, প্রথম কথাটাও যে নিতাই রায় চৌধুরী আমার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ভদ্রলোক মানুষ। এই জন্য উনি বিএনপি করলে আলাদা একটা শ্রদ্ধা ওনার প্রতি আমার সবসময় আছে এবং আমার ধারণা এটা সবসময় থাকবে। এখন দল করতে গিয়ে হয়তো তাকে কিছুটা দলীয় দৃষ্টিকোণে কথা বলতে গিয়ে অন্ধ হতে হচ্ছে বাস্তবতার বাইরে। বলছেন যে আমাদের ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল করা। বাংলাদেশে প্রত্যেকটা মোবাইলে 2টা ফোন আছে, 2টা ক্যামেরা আছে, সর্বত্র মফস্বল পর্যন্ত বিভিন্ন মিডিয়ার লোকরা আছে, অনলাইনের আছে, পোর্টাল টেলিভিশনের আছে, পত্রিকার আছে। একটা দৃশ্য কি কোথাও ছাপা হয়েছে কোনো পত্রিকা যে কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, সেখানে কোনো লোক নাই, এইরকম কোনো দৃশ্য কোথাও দেখান যাবে না, নাম্বার 1। নাম্বার 2, বলছেন যে আগে বাক্স বোঝাই হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মুখপাত্র, তিনি 12টার সময় ইন্টারভিউ দিয়ে বলছেন যে লাইন দিয়ে লোক ভোট দিচ্ছে আমার এলাকায়, সুন্দরভাবে ভোট চলতেছে। সারাদিন ভোট নেওয়ার পর, হেরে যাওয়ার পর যদি বলেন ভোট হাতছাড়া হয়ে গেছে, এটা কি মানুষ গ্রহণ করবে? ওনার মতো লোক সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা বললে তো হবে না। থার্ড হচ্ছে মিডিয়াকে ওনারা বলছেন বানানো, চোখ যদি বন্ধ করে রাখেন। ওনাদের কারু কাছে কোনো মোবাইলে কি ছবি আছে যে সমস্ত মিডিয়া বেচাকেনা হয়ে গেছে, কেউ ছাপে নাই? আমাদের কাছে ধারণ করা আছে যে এই জায়গা কেন্দ্র দখল হয়ে গেছে। একটা সিঙ্গেল উদাহরণ এই বাংলাদেশের কোনো কেন্দ্রের ওনারা দেখাতে পারবেন না যে কেন্দ্র দখল হয়ে গেছে। তাহলে কিসের ভিত্তিতে বলতেছে? উনি যে শুরুতে বললেন যে আপনার অনুমান ভিত্তিক কথা বলতেছেন, আসলে অনুমান ভিত্তিক কথাটা হলো শ্রদ্ধেয় চৌধুরী এখন বলতেছেন, ওনাদের কাছে কোনো তথ্য উপাত্ত নাই। আমার কাছে যেটা মনে হয়েছে
যে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আপনার এই হাউসে এখন থেকে 1 বছর পূর্বে আমার সঙ্গে আর একজন ভদ্রলোক ছিলেন, সৈয়দ মোয়াজ্জেফ হোসেন আলাল। আমি সেদিন বলছিলাম যে বিএনপি যদি জনকল্যাণে কর্মসূচি দিতে না পারে তাহলে এই দেশে বড় বড় দল আছে, মুসলিম লীগ, ন্যাপ, মোজাফফর সহ অনেক রাজনৈতিক দল, এখন কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয় যে তারা কোথায় আছেন। বিএনপির অবস্থা কিন্তু সেরকম হয়ে যেতে পারে। আজকের দিনের প্রেক্ষাপটে আমার বলতে ইচ্ছে হচ্ছে যে মানুষের প্রয়োজনের কোনো কর্মসূচি নিয়ে, রাজনৈতিক প্রোগ্রাম দিয়ে মানুষের কাছে যেতে না পারার কারণে এই বড় ধরনের বিপর্যয়ের মুখে বিএনপি পড়েছে। এখন এইখানটা দেখেন যে মনোনয়ন বাণিজ্য, একটা সিটে 5 জনকে মনোনয়ন দিয়েছে, ধরলাম 2 জনকে দিতে পারে যে একজন তো ডিফল্ট করে কোনো কারণে আরেকজন হবে, 5 জনকে দিয়েছে। তারপরে উইথড্র একজনের পর একজনকে করাচ্ছে। আপনি জিল্লুর ভাই শুনলে অবাক হবেন, আমাদের মধ্যপ্রাচ্যের একটি দূতাবাসে বিএনপির এক প্রার্থী তিনি মনোনয়নপত্র জমা দিতে গেছেন, তখন বলা হয়েছে যে এখানে মনোনয়নপত্র নেওয়া হয় না। বলছে তারেক রহমান সাহেব তো আমাকে বলছে এখানে দেওয়া যাবে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বলছেন আমি মনোনয়ন সহজে পাইনি, আমাকে মনোনয়ন কিনে আনতে হয়েছে, আপনি আমার এটাকে রাখতে হবে। অ্যাম্বাসেডর বলছেন না, এটা রাখার কোনো বিধান নাই। আমাকে সে বলে দিয়েছে এটা রাখতে হবে। কোন পর্যায়ে গেছে যে বিদেশে বসে তিনি ইলেক্ট হবেন, বিদেশে হাই কমিশনের মনোনয়নপত্র জমা দিতে গেছেন। ইনাম আহমেদ চৌধুরী একটা সজ্জন বর্ধিষ্ণু ব্যক্তি, সারা জীবন বিএনপি করছেন, তিনি বলছেন যে টাকা দিয়ে বিএনপির মনোনয়ন আমাকে কিনতে হবে। এইরকম উদাহরণের সংখ্যা অসংখ্য। কম্পিটেন্ট ক্যান্ডিডেটদের না দিয়ে যারা টাকা দিতে পেরেছে, দাদা তো বলছেন যে টাকা যাদের আছে তারা ইলেকশন করছে, আমাদের সাইডকে ইঙ্গিত করছেন। ওনাদের সাইডকে বলতে চাই যে টাকা দিয়ে যারা কিনতে পেরেছেন, মানুষের কাছে নাই, সেই মানুষদের নমিনেশন দেওয়া। 8 কোটি টাকা ধরা পড়ছে তারেক রহমানের এপিএস সেই মামলা আসামি। এই 8 কোটি টাকার তো একটা ধরা পড়ছে, এরকম যে কত 8 কোটি টাকা আছে। এই জাতীয় টাকা বিভিন্ন জায়গায় বিচিয়ে নির্বাচনকে টাকার রাজনীতি দিয়ে, ওই যে জিয়াউর রহমান বলছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান, টাকা দিয়ে মানি ইজ নো প্রবলেম। এই যে ওনাদের যে একটা থিসিস ছিল, সেই থিসিসের উপর ভর করে এবার ওনারা কাজ করতে চেয়েছিলেন, এইটা মানুষ গ্রহণ করেন নাই। আরটা বলছেন যে জনগণ ভার্সেস রাষ্ট্রযন্ত্র একাত্ম হয়েছে। দাদা আরো বলছেন যে 70 থেকে 80% লোক তাদের সঙ্গে। আরে 70-80% দরকার নাই, 30% লোক যদি সঙ্গে থাকে, কোনো রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা আছে যে জনগণের রায়কে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা? বাংলাদেশে কোথাও একটা মারামারি হয়েছে, একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, কেউ বিএনপির কোন নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলির শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজে ওনাদের সঙ্গে যে কোনো লোক নাই তার উদাহরণটা এইটা। রাষ্ট্রযন্ত্র করতে পারলে, আমরা যদি মনে করেন রাষ্ট্রযন্ত্র করছে, কথার কথা আমি বলি, তো ওনাদের সঙ্গে কোনো লোক থাকলে রাষ্ট্রযন্ত্র ঠেকাতে পারেন নাই কেন? ওনারা তো 2014 সালেও নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন, সেখানে ওনারা ফেল করেছেন। আর ভোট ডাকাতির কথা বলছেন, আমি বিনয়ের সঙ্গে বলি, বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ 69 বছরে কোনোদিন ভোট ডাকাতি করে নাই। জিয়াউর রহমান 99% ভোট নিয়েছিলেন হ্যাঁ না ভোটে, সেই জাতি একটা মাত্র বাক্স ছিল হ্যাঁ না ভোটে। তার পরবর্তী ধারাবাহিকতা কিন্তু মানুষ জানে। মাগুরার উনি যে এলাকার প্রতিনিধিত্ব করেন, মাগুরা জেলার কাহিনী মানুষ জানে, 14ই ফেব্রুয়ারি ঘটনা জানে, ঢাকার এই রমনার কথা, মিরপুরের কথা। ভোট ডাকাতির যত ইতিহাস, যত ঐতিহ্য, যা কিছু সৃষ্টি, এটা কিন্তু বিএনপি করেছে। আওয়ামী লীগ কখনো ভোট ডাকাতি করেনি। আর 70-80% লোক সঙ্গে থাকার পরে জনগণের অধিকার কেড়ে নেওয়ার কথা বললে এটাও মানুষ বিশ্বাস করবে না, বরং মনে করবে যে নিতাই রায় চৌধুরীর মতো একজন সজ্জন মানুষ দল করতে গিয়ে এখন একেবারে সমস্ত বিবেককে বিসর্জন দিয়ে দেবে কিনা, মানুষ ওনার প্রতি একটা ভুল ধারণা পোষণ করতে পারেন। এই জন্য আমি বলছি যে আমাদের জায়গা থেকে আমরা চেয়েছি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, ওনরা নির্বাচন এসেছেন। ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচন আমরা করব, ওনারা নির্বাচন করেছেন। জিল্লুর ভাই ঢাকা শহরে পরিচিত রাজনৈতিক নেতাদের বিপক্ষে বিপরীতে ওনারা কাদেরকে নমিনেশন দিয়েছেন অনেক কেউ চেনেই না। কেউ ওয়ার্ড কাউন্সিলর পদে দাঁড়িয়ে হেরে গেছেন, সেই ব্যক্তিকে ঢাকার মতো জায়গায় এমপি ক্যান্ডিডেট করে দিয়েছেন। মানুষ ভোট দেবে কাকে? আর এজেন্ডাটা কি? কাউন্টার পার্ট আসছে, ওনারা বলছেন যে দুর্নীতি দায়ে কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া এবং তারেক রহমানের মুক্তি চাই। আর শেখ হাসিনার জায়গা থেকে বলা হয়েছে দুর্নীতি যিনি করবেন তিনি এই দল করেন ওই দল করেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ওনাদের জায়গার আর শেখ হাসিনার জায়গায় মানুষ বেছে নিয়েছে যে শেখ হাসিনার কাছেই এদেশ নিরাপদ, জনগণ নিরাপদ, শান্তি নিরাপদ, উন্নয়ন নিরাপদ। এ কারণে মানুষ এই জায়গায় কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষকে বিবেচনা করার একটা সুযোগ হয়েছে। কোনো মানুষকে কিন্তু এখন জোর করে মোড়লিপনা দিয়ে বলা যায় না যে ভোট আপনি এদিকে দেবেন ওদিকে দেবেন। বিএনপি বললেই ভোট দেয় না। আর বলছেন গ্রেপ্তারের কথা, এই যে ওনাদের কেন্দ্রে কোনো লোক আসতে পারে নাই, এই কথাটা তো ইলেকশনে আগের দিনও কোথাও বলেন নাই। ওনাকে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে বলতে পারতেন যে আমাদের কোনো জায়গায়
অ্যাটমসফিয়ার ভালো নাই, আমরা নির্বাচন করতে পারতেছি না, আমাদের এজেন্ট নাই, আমরা ইলেকশন থেকে সরে আসবো কিনা, এরকম একটি শব্দও কি ওনারা কোথাও ব্যবহার করছেন? করেন নাই। হেরে যাওয়ার পরে ওনাদের দুইটা উদাহরণ বলবো। কুমিল্লার সাক্কু পৌর কর্পোরেশনের মেয়র, তিনি কিন্তু তার প্রথম যে নির্বাচনটা হন সেই সময় বলছিলেন এই নির্বাচন মানি না। ভোরবেলা দেখা হলো ওনারা বিজয় হয়েছেন। বরিশালে মুজিবুর রহমান সরোয়ার মেয়র ইলেকশন করার গভীর রাতে উনি জিডি করে চলে গেলেন যে ইলেকশনে জালিয়াতির ইলেকশন মানি না। ভোরবেলা দেখা হলো ওনারা উইন করেছেন। ওনারা কিন্তু উইনিং জায়গায়ও আগে একটা অ্যাডভান্স অভিযোগ এনে হাজির করে থাকেন। এই জাতীয় রেকর্ড কিন্তু অতীতে ওনাদের রয়েছে। আওয়ামী লীগের একটা পরিষ্কার কথা, সকলে আসুক, অংশগ্রহণমূলক নির্বাচনের ভিতর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন জনগণ আমাদের ভোট দিলে আসি, ভোট না দিলে নাই। এই যে উদারতার জায়গাটা তিনি দেখাতে, এবং বাংলাদেশের ইতিহাসিক রেকর্ড আছে 70টি দলকে তিনি সংলাপে ডেকেছেন। বিএনপি 2 দফা সংলাপে আসছেন, দ্বিতীয় দফা সংলাপে এসেছেন, 1 to 1 কথা বলতে চেয়েছেন, যা বলতেছেন সকল শুনেছে। গণতন্ত্রের অভিযাত্রায় এই জাতীয় একটু অধ্যায়ের সূচনা বিশ্বের ভিতরে শেখ হাসিনা সৃষ্টি করছেন, যে ডেলিগেট দিয়ে না, নিজে তাদের সঙ্গে কথা বলছেন 1 to 1, তাদের অভিযোগগুলো শুনেছেন। সেই অভিযোগে রাষ্ট্রীয়ভাবে যতটা সম্ভব সেটা তিনি গ্রহণ করেছেন। আপনি নিজেও ছিলেন সেই আমি ছিলাম সেখানে। দুইটা জিনিস ওনাদের গ্রহণ করা সম্ভব হয় নাই। ওনারা বলছেন যে আপনি পদত্যাগ করে চলে যান, আরেকটা বলছেন খালেদা জিয়ার মুক্তি দিয়ে দেন। তা শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার তোর ক্ষমতা রাখেন না, অ্যাপিলের ডিভিশন পারে। আরেকটা বলছে আপনি চলে যান। তো শেখ হাসিনা চলে যাওয়ার কথাটা সাংবিধানিক নেই, জন্য আমরা ওটা গ্রহণ করতে পারিনি। থার্ড, ওনারা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করেন। আমি ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার মওদুদকে বলছিলাম যে আপনারা অনুগ্রহ করে বলেন আন্ডার হোয়াট প্রভিশন অফ ল, কোন আইনে এইটা করা সম্ভব। ওনারা বললেন এটা সমঝোতা হলে সম্ভব। আমি বলে ধরে নেন আজকে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে শেখ হাসিনা চলে গেলেন। কালকে একটা রিট হলো যে সংবিধানের উপরে সর্বোচ্চ আদালতের যেটাকে বলছে অবৈধ, সেই অবৈধটার অধীনে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনটা অবৈধ হয়ে যাবে, নির্বাচনের ফলাফল অবৈধ হয়ে যাবে, কনসিকুয়েন্স। তখন ওনারা আবার বললেন তাহলে ঠিক আছে আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। ওনাদের দাবি দেওয়া জানিয়ে আসছেন, আইনে কুলোয় না, সংবিধানে কুলোয় না, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নাই। এই অবস্থা ওনাদের বিপর্যয় হয়েছে। জি, অ্যাডভোকেট চৌধুরী। না, আমি কারণ সমর রেজাউল করিম নতুন সংসদ সদস্য হয়েছেন, হ্যাঁ, এবং আমি অত্যন্ত মানে স্নেহের দৃষ্টিতে দেখি, আমার ছোট ভাইয়ের মতো। আমরা এটা কন্টিনিউ করেন, একসাথে আমি আমার রেসপেক্টটা করব, আপনি আমাকে কন্টিনিউ একসাথে প্র্যাকটিস করি আমরা একই সুপ্রিম কোর্টে, এবং ভালো মানুষ তো বটেই। এখন তার পক্ষে আজকে অনেক বেশি কথা বলার প্রয়োজন আছে, গলা যে অনেক বেশি, কারণ সামনে আরও অনেক ব্যাপ্তি যোগ আছে, এবং সেই কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমি একটা কথা বলতে চাই, মানে সত্য একটা জিনিস আছে, এবং সত্য স্বয়ং প্রকাশ। ট্রুথ মাস্ট কাম ইনটু দ্য লাইট অ্যান্ড ট্রুথ শ্যাল প্রিভেল। তাই রবীন্দ্রনাথ ঠাকুর, সে একটা রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ একটা কথা, একটা কবিতার কয়েকটা লাইন মনে পড়ছে, যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মানে সত্য হচ্ছে যে বাংলাদেশে এই নির্বাচন নিয়ে জনগণ হচ্ছে মূল বিষয়। বাংলাদেশের জনগণ যে অভিজ্ঞতা এবার অর্জন করলো, জনগণ যেটা দেখলো, সেখান থেকেই সত্যটা বেরিয়ে এসছে, এবং বহুদিন এই সত্য প্রিভেল করবে। মানে ট্রুথ মাস্ট প্রিভেল, এটা প্রিভেল করবে। এখান থেকে আমাদের এই সমস্ত কথায় কোনো লাভ হবে না। আমার নির্বাচনী এলাকা শালিকা, মোহাম্মদপুর, দক্ষিণ মাগুর, 4টি ইউনিয়ন, এবং সেই নির্বাচনী এলাকায় মানে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই নিয়ে আমি প্রেস কনফারেন্স করেছি। আমি প্রত্যেক দিন রিটার্নিং অফিসারকে আমি লিখিত দিয়েছি, প্রত্যেক দিন টেলিফোনে বলেছি, কিন্তু ফলাফল শূন্য। এবং পুলিশ সুপারকে আমি বলেছি যে নানান ধরনের ঘটনা, কিন্তু ফলাফল শূন্য। এবং বাংলাদেশে বিএনপি এমনকি একটি রাজনৈতিক দল যে সারা বাংলাদেশে আপনার মানে বিএনপি কোথাও 4000 ভোট, কোথাও 3000 ভোট, কোথাও আধা ঘন্টা ভোট কেবল হয়েছে, আমি 65,000 ভোট পেয়েছি আধা ঘন্টা, মানে ফ্রি ফেয়ার ইলেকশন। 65,000 ভোট পেয়েছেন, মানে ওয়ানডে উইদিন মানে হাফ অ্যান আওয়ার ফ্রি ইলেকশন হয়েছে। সেখানে আমি 1 লক্ষ ভোট বেশি পেয়ে জয়লাভ করতাম, এটা আমাদের এলাকার সমস্ত মানুষের কথা। কিন্তু আপনি যে একটা কমপ্লেইন করলেন যে আগের দিন রাতেই ভোট কেটে ফেলা হয়েছে, তাহলে 65,000 ভোট আপনি কিভাবে পেলেন? আগের দিন রাত্রি তো সব ভোট কেটে নেওয়া হয়নি। আগের দিন রাত্রি যেটা আপনার ওখানে হয়েছে, সারা বাংলাদেশের একই চিত্র শোনা যাচ্ছে। এটা আমরা সারা বাংলাদেশে একই চিত্র আমরা শুনতে পাচ্ছি। ওটা হলো ম্যাডামের সিট।
ফখরুল সাহেবের নিজের সিটে ওটাও কি কাটছে কিনা? ফখরুল ইসলাম আলমগীর কেটে নিল কিনা? ফখরুল ইসলাম আলমগীরের নিজের সিটে 4,500 ভোট, বেগম খালেদা জিয়ার সিট, সেই সিটটা হয়তো মানে নিরপেক্ষ হতে পারে, একটা সিট তো কোনো ব্যাপার না। আমার বক্তব্য হলো যে এই যে মানে যে শোনা যাচ্ছে যেটা, এটা তো আর মানে শোনা যাচ্ছে যে আগের দিন রাত্রেই মানে এটা শোনা যাচ্ছে, মানে এর যে প্রমাণটা আপনার যদি আমি বলি যে যে এইখানে একটা দেশ আছে, যে দেশের মানে উত্তরে ভারত, পূর্বে ভারত, পশ্চিমে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, বলেন তো এই দেশটার নাম কি? দেশটার নাম আমি বলিনি, কিন্তু আপনি বলবেন যে তাহলে এটা বাংলাদেশ। ঠিক তেমনি ভোট কাটা হয়েছে কিনা হয়েছে, সকালবেলা গিয়ে 1-1.5 ঘন্টা পরেই বলে যে ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে মানে কি? এবং কোনো সিটে দেখা যাচ্ছে 99% ভোট কাস্ট হয়েছে, মানে পরে তো অ্যাডজাস্ট করতে পারে না, কোনো 98%। মানে এটা যে কত বড় তামাশা, কত বড় প্রহসন, এবং নির্বাচনের নামে জনগণকে যে কত বড় ধোঁকা দেয়া, এর মূল্য কিন্তু বহুদিন দিয়ে যেতে হবে। মানে যারা এই কাজটা করেছেন, এই কাজের সাথে যারা জড়িত, তাকে দিয়ে যেতে হবে, কারণ সত্য কখনো ক্ষমা করবে না। আমি একটা অন্য প্রসঙ্গে সাময়িক জিতা যায়, যেহেতু সাময়িক আপনার করা যায়, কিন্তু এই সুদূর প্রসারী লক্ষণটা ভালো না। আমার মনে হয় নিশ্চয়ই সময় রেজাউল করিম এই জিনিসটা গভীরভাবে চিন্তাও করছেন, কারণ সে তো এমনি পাস করতো, কিন্তু আজকে যদি তার এই যে কলঙ্ক মাথায় নিয়ে, এটা কিন্তু মানে আপনারা দুজনে যেহেতু আইনজীবী এবং আপনি যেহেতু একসময় আইন মন্ত্রণালয়ের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ক্ষমতাসীন দলের আইন বিষয়ক সম্পাদক সমর রেজাউল করিম, মন্ত্রিসভা কালকে গঠিত হবে, আমরা জানি না কে আইনমন্ত্রী হবেন। একটা প্রশ্ন, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টিতে আমরা দেখলাম যে তারা সিদ্ধান্ত নিতে অনেকটা সময় পার করলেন যে তারা বিরোধী দলে থাকবেন না, সরকারে থাকবেন না, সরকার বিরোধী দলে দুটোতেই থাকবেন। শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ তার উত্তরাধিকারী নির্ধারণ করলেন দেখলাম একদিন, তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনিই হচ্ছেন বিরোধী দলের নেতা, এবং তারপরে দেখলাম বর্তমান মন্ত্রিসভার সদস্য যিনি জাতীয় পার্টির এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, তিনি তাকে বিরোধী দলের চিফ হুইপ ঘোষণা করলেন। কিন্তু সংসদের যে বাস্তবতা এখন, সেখানে আসলে এই সংসদে বিরোধী দল হিসেবে মানে বিরোধী দলের নেতা, বিরোধী দলের চিফ হুইপ, এগুলোর কোনো সুযোগ আছে কি না? আর আমি যেটুকু জানি যে 30 জন সদস্য না থাকলে তো সংসদীয় দলই হয় না। অ্যাডভোকেট চৌধুরী, এই মানে তারা সেই অর্থে সেই মর্যাদা, সেই সুযোগ সুবিধা এখন কিছুই পাবার কথা এই নয়। যে পার্লামেন্ট আর এই যে গভর্নমেন্টের আগের যে মানে অবস্থাটা দেখলাম, গোজামিল, একই দল বিরোধী দল, আবার সেই দলের মন্ত্রী, আবার সেই দলেরই সংসদ সদস্য, মানে দল ক্ষমতাও আছে, দল বিরোধী দলও আছে। এই যে একটা অদ্ভুত গোজামিল, মানে তারা কোন দল? সরকারের মন্ত্রী, সরকারের পক্ষে কথা বেশি ছিল, এবার তো ছিল। এখন আরেকটা কথা হলো যে এরা যদি মনে করে, যেমন ধরেন আমি এক্সাক্ট ল মানে শুড বি কোটেড, এক্সাক্ট ল শুড বি কোটেড, সেটা সমর রেজাউল করিম সেটা বলছে, আমিও বলছি যে এটা আপনার অন্যান্য দেশের রিফারেন্সে এনে বলা যায়। আমাদের দেশেও লতে তাই আছে, আমাদের দেশের রুলস অফ প্রসিজিওর বা সংবিধানে বিরোধী দলের স্ট্যাটাস পেতে গেলে মানে অ্যাটলিস্ট কত পার্সেন্ট তার মানে মেম্বার অফ পার্লামেন্টস লাগে, এইটে সেই ল এই মুহূর্তে আমি বলতে পারছি না, মানে আমার এক্সাক্ট সেটা স্মরণ হচ্ছে না। তবে অন্যান্য দেশের, যেমন ইন্ডিয়াতে এরকম এক হয়েছিল, সেখানে তারা বিরোধী দলের মর্যাদা পায়নি, কিন্তু বিরোধী সে তার দলীয় গ্রুপ, অনানুষ্ঠানিক সংসদীয় গ্রুপ, এটা ভিন্ন কথা। জাতীয় পার্টির সংসদীয় গ্রুপ এই হিসেবে তারা পরিচিত হতে পারে। এখানে এই যে গোজামিলের যে রাজনীতি, যেটা নতুন সংস্কৃতি চালু করেছেন এই যে আমাদের মানে 59 বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, এখন সেখানে তারা কি করবেন? 69 বছরের পুরনো রাজনৈতিক দল, তারা যদি মনে করেন যে না ঠিক আছে, ওনাদের আমরা বিরোধী দলের মর্যাদা দিয়ে দিলাম, তাহলে লিডার অফ দি অপোজিশন মানে উইথ দ্য র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস অফ ক্যাবিনেট মিনিস্টার, তিনি সেটা পাবেন। ডেপুটি মিনিস্টার থাকবেন, কে বলে যে ডেপুটি লিডার অফ দি অপোজিশন, ডেপুটি লিডার অফ দি অপোজিশন, হুইপ থাকবেন, সেটা স্টেট মিনিস্টারে পাবে। আর চিফ হুইপ পাবে মানে চিফ হুইপের কোনো মর্যাদা, ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা, চিফ হুইপ মানে সরকারি দলে। এখন কথা হলো যে এইগুলো লেটার সি, আমরা যেহেতু এই ব্যাপারে কোনো এই পার্লামেন্ট যেটা নির্বাচন হয়েছে এটা প্রত্যাখ্যান করেছি, এটাকে আমরা নির্বাচনই বলতে চাই না, আমরা পুনর্নির্বাচন চাই। বরং আসুন এই সংসদ বাতিল করে দিয়ে পুনরায় একটি নির্দলীয় সরকারের অধীন 90 দিন পরে নির্বাচন দেন,
এবং সেই নির্বাচন আমরা চাচ্ছি। এটা হলো আমাদের দাবি। আমরা স্মারকলিপি অলরেডি দিয়ে দিয়েছি। আমরা এ নিয়ে আমাদের কোনো উৎসাহ এখন আসলে ওই যে আমি প্রথমে বলছিলাম যে বিএনপি এত লেজে গোবরে অবস্থার ভিতরে তাদের নিজস্ব কি সিদ্ধান্ত এটা তারা নিজেরই জানেন না। একটা স্টেট প্রেস কনফারেন্স করে ওনারা বলছেন সুপ্রিম কোর্ট সুয়ামোটো রুল ইস্যু করে সব নির্বাচন বাতিল করে দেন। এটা নিয়ে আমি একটা হাউজে বলছিলাম যে সুয়ামোটো রুল ইস্যু করে ইলেকশন ম্যাটারকে বাতিল করার কোনো এখতিয়ার সুপ্রিম কোর্টের নাই। সেটা ওনারা মানে সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে বলা হয়েছে। উনি যে নামে বলেন না কেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপির যুগ্ম মহাসচিব বলছেন, জি জি, যে নামই ঠিক রাখি না কেন ওই দুজনে বলছেন। আবার একটা স্টেটমেন্ট দিয়ে ওনাদের দেখলাম ওনাদের জোট বলছে আমরা ট্রাইব্যুনালে মামলা করব এবং সকল আসনের বিরুদ্ধে মামলা করব। এই সকল বলার ক্ষেত্রে একটু পরিমিতি বোধ দরকার ছিল। এই কারণে সকলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিটও রয়েছে, আর সবটাই যদি করে তো ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলাটা করা লাগবে। আবার আজকে উনি এখানে বললেন যে নির্বাচন টোটাল বাতিল করে দিতে হবে, বাতিল করে দিয়ে আসতে হবে। আসলে এটা আমরা স্মারকলিপি দিয়ে না, আপনারা বলছেন আপনাদের কোনটা যে আসল ডিসিশন সেইটা আমরা জানি না। ভারতীয় গানে আছে যে কোন কথাটা যে আসল কথা, ওই রকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা ওনাদেরটা বুঝি না। আর একটা জিনিস বলি, উনি খুব নির্দয় হয়ে আমাকে বললেন যে আমি হয়তো নির্বাচিত হইতাম কিন্তু কলঙ্ক নিয়ে নির্বাচিত হলাম। ওনাদের নির্বাচনের একটা কাহিনী জানাই আমার সিটে। ওনারা ক্যান্ডিডেট দিচ্ছেন যাকে, তিনি আমার এলাকার ক্যান্ডিডেট না, আমার কনস্টিটিউয়েন্সি না, মানে নিজের ভোট নিজেকে দিতে পারবেন না। তারপর তিনি এলাকায় যান নাই। এরপর আমার উপজেলা বিএনপি রেজুলেশন করে সেন্ট্রালে ডকুমেন্ট দিয়ে বলছেন যে আমরা জামাতের পক্ষে কাজ করব না। জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি আলমগীর হোসেন, তারা পত্রিকায় বিবৃতি দিয়ে বলছেন যে 2 টার্ম জামাত ছিল, আবার যদি তাদেরকে দেওয়া হয় তা আমাদের বিএনপি করার চেয়ে অন্য দল করা ভালো, আমরা ওনাদের পক্ষে নাই। আর বিএনপির কেউ পক্ষে নাই। জামাতের প্রার্থী তিনি অন্য সিট থেকে আসছেন, তিনি এলাকাও যান নাই। জনগণ কি বাড়িতে বস্তা বন্দি করে ভোট সব নিয়ে দিয়ে আসবে যে এত কিছুর পরে ভোটের দায়িত্ব নিছি আপনাদেরকে দিয়ে যাব? বাঙালি জাতির একটি বৈশিষ্ট্য আছে, আমার চেয়ে অনেক ভালো নিতাই রায় চৌধুরী জানেন, উনি বাম রাজনীতি করতেন। বাঙালি কোনদিন পরাভব মানে না। বাঙালি বুলেট সামনে গিয়ে তারপরে সে তো প্রতিবাদ জানায়। সেই বাঙালি জাতি সারা দেশে সমস্ত কলঙ্ক হয়েছে, ভোট নিয়ে গেছে, সেন্টার দখল হয়েছে, রাতে কেটে নিয়ে গেছে, আর সমস্ত বাঙালি ঘুমিয়ে আছেন, ওনাদের আহ্বানে কেউ সাড়া দিচ্ছেন না। একটা জায়গার একটা মব 20 জন লোকের একটা মিছিলও কোথাও হয়নি, এবং একটা উদাহরণ দেখাতে পারবেন না যে কেউ ভোট দিতে গিয়ে বলছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তারপর সে ক্ষোভ প্রকাশ করেছে, সেখানে একটা জটল হয়েছে বন্য কোনো কিছু। হেরে যাওয়ার পর অনেক অভিযোগ আনা যায়, এটা গতানুগতিক অভিযোগ, কিন্তু এই গতানুগতিক অভিযোগের চেয়ে দলকে সুসংগঠিত করে, দলকে শক্তিশালী করে, মানুষের প্রয়োজনের এজেন্ডা সামনে নিয়ে যদি না আসে তাহলে কিছু হয় না। ওনাদের এজেন্ডা তো মানুষ হাসে। শেখ হাসিনা নিজের ফান্ডে পদ্মা সেতু করছেন, ওনার নেত্রী বলছে পদ্মা সেতু জোড়াতালি দেওয়া সেতু, এইটার উপর কেউ উঠবে না, ভেঙে পড়ে যেতে পারেন। আবার বলছেন একটা পদ্মা সেতু, আমি 2টা পদ্মা সেতু করে দেব। কখন কি বলতেছেন? সাবমেরিন নিয়ে কথা বলছেন যে একটা সাবমেরিন নিয়ে আসছে, সেটা পানির নিচে ডুবে গেছে। সাবমেরিন তো পানির নিচে ডুবিয়ে থাকবে। আমাদের মহাকাশ বিজয়ের ঘটনাকে নিয়ে ওনারা বলছেন যে কোথায় তার কোনো অস্তিত্ব আছে। এখন আমাদের মহাকাশ বিজয়ের যে জিনিসটা, সেই জিনিসটা কি সামনে দেখা যাবে? সব কিছুতে তাদের একটা বিপন্ন রাজনীতির বিবর্ণ চিত্র কথাবার্তার ভিতরে, পলিটিক্যাল প্রোগ্রামে, কাজকর্মে সর্বত্র এসে গেছে। স্কাইপিতে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিচ্ছেন, আর বিখ্যাত রাজনীতিবিদরা পাশে অসহায়ের মতো বসে আছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি স্কাইপিতে জিজ্ঞেস করছে তুমি কে, তুমি কিভাবে আসবা, তার ভিতরে তিনি ওখানে সিদ্ধান্ত নিচ্ছেন। 4বার ক্যান্ডিডেট চেঞ্জ হচ্ছে। মানুষ তো বলতেছে এই মনোনয়ন বাণিজ্য, এই মনোনয়ন বাণিজ্যে এমন সব প্রার্থী দিয়েছেন, মানুষ ধরে নেছে যে এদের ভোট দিয়েও কোনো লাভ হবে না। আমি একটু জাতীয় পার্টির সংসদের অবস্থানটা এবং জাতীয় পার্টির ব্যাপারে আমাদের খুব পরিষ্কার অবস্থানটা হলো, না আমি ওই আইনি ব্যাখ্যাটা জানি। আইনি ব্যাখ্যাটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ, বিরোধী দল হিসেবে তাদের, আমি যেটা জানি তারা জাতীয় পার্টি পার্লামেন্টারি গ্রুপ হিসেবে থাকতে পারেন। সংসদে বিরোধী দলের যে স্ট্যাটাস, আমার যদি ভুল না হয়ে থাকে, সেই স্ট্যাটাসের জন্য যে জাতীয় সিট থাকতে হবে সেই জাতীয় সংখ্যক সিট তাদের নেই। যেমন একসময় জামাতেরও কিন্তু সংসদীয় পার্টি ছিল, প্রত্যেকেরই থাকতে পারে। ওয়ার্কার্স পার্টিরও কিন্তু সংসদীয় পার্টি ছিল। জাতীয় পার্টির সংসদীয় পার্টি হতে পারে, সংসদীয় গ্রুপ হতে পারে, কিন্তু জাতীয় সংসদে বিরোধী দল 10 জন লাগে। হ্যাঁ, সেটা জাতীয় সংসদে বিরোধী দলের স্ট্যাটাস পেতে গেলে যে সংখ্যক সিট থাকতে হবে, আমার ক্ষুদ্র ধারণা সেই সংখ্যক সিট তাদের নেই। ওই স্ট্যাটাস তারা পাবেন কিনা সেটা আইনগত অপর বিষয়, পার্লামেন্টারি রাজনীতির অতীত
প্র্যাকটিস কি ছিল বিভিন্ন দেখতে হবে। ভারতে কংগ্রেসকে কিন্তু বিরোধী দলের স্ট্যাটাস দেওয়া দেওয়া হয়নি, হয়নি। সোনিয়া গান্ধীকে কিন্তু দেওয়া হয়নি। জি, একটা কথা বলি। জি, আমরা একটু শেষের দিকে, আপনাকে আমি একটা কথা, যে 2-3 মিনিটের বেশি দিতে পারবো না। জি, দুটা কথা জবাব দিতে চাই। এটা হলো যে বিএনপির সময় যে ভোট কেন্দ্র দখল হয়েছে অমুক তমুক, আমরা মোবাইলে ধারণ করলাম না কেন? সারা বিএনপির বাংলাদেশে সময় না, এই এই আমলে। সময়ের কথা, এই এই তো সময়ের কথা বলছি। সারা বাংলাদেশে এই 30শে ডিসেম্বরের 1-2 দিন আগে থেকে সমস্ত নেটওয়ার্ক বন্ধ ছিল। না, ছবি তুলতে নেটওয়ার্ক লাগে না। না, নেটওয়ার্ক মানে ছবি তুলতে কিন্তু নেটওয়ার্ক লাগে না। লাগে ওই যে ইয়েটা না না না, ছবি তুলতে নেটওয়ার্ক লাগে না। ক্যামেরায় আপনি ছবি তুলতে, আপনি আপলোড করতে সব অনলাইনে ভুল হয়ে যাচ্ছে, দলের মতো সব ভুল হয়ে যাচ্ছে আপনার। ছবি তো লাঠি ঠ্যাঙ্গা রামদা স্যান্দা নিয়ে পুলিশের সাথে সব দাঁড়াচ্ছে। এটা কি ভয়াবহ বিভৎস চিত্র। যাই হোক, আরেকটা কথা হলো যে বারবার যে কথাটা উনি বলছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, এটা ছোট্ট আমি- একটা, না, যে না। কোন মিডিয়ায় আপনাদের এই অভিযোগের সমর্থনে একটা ছবি কোন পেপারে কোন টেলিভিশন আসছে? মিডিয়া তো কন্ট্রোল মিডিয়া, সমস্ত মিডিয়া কন্ট্রোল, দৈনিক দিনকাল সহ, দৈনিক দিনকাল সহ, এনটিভি সহ। আচ্ছা, আরেকটা কথা হলো যে সমর রেজাউল যে কথাটা বলছেন, যাই হোক উনি বলতেছেন, কিন্তু আমার মনে হয় যে একটা দলের আভ্যন্তরীণ এই বিষয়গুলো আর একটা দলের পক্ষ থেকে বলা, এটা কতটা মানে যুক্তিসঙ্গত, না, ওনাকে জনগণ বলছে, জনগণ। ওনাকে আমি ভেবে দেখতে বলবো। যেমন ধরেন এক একটা সিটে 2 বা 3 জনকে দিচ্ছে, এটা কিন্তু পাঁচজন আমাদের আরপিওতে আছে যে প্রাথমিক মনোনয়ন মানে অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমরা দিতে পারি, লিগ্যাল কোনো প্রশ্ন, লিগ্যালিটি নিয়ে উনি প্রশ্ন লিগ্যাল কোনো অসুবিধা নেই। আর এই যে মানে মনোনয়ন বাণিজ্য, এই বাণিজ্যের কোনো সুযোগও ছিল না, বাণিজ্য হয়ও নাই। আর যদি হয়ে থাকে তাহলে উনি তো একজন মানে লয়ার, এবং এবং আমরা লয়ার কি, এটা সবাই জানে যে আমরা লয়ার, তো উনি দেশবাসী জানে। সমর রেজাউল করিম নিশ্চয়ই বলবেন যে পার্সন অ্যাগ্রিভড, কেউ কি এসে নালিশ করে বলেছে? হ্যাঁ, বলছি ইনাম আহমেদ চৌধুরীর স্টেটমেন্ট, আপনার দলের আরো বহুজন আর সাংবাদিক। না 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 না, এটা না, এরকম যদি কেউ বলে থাকে সে তার দায়িত্ব, তার ইট ইজ হিজ ডিউটি টু প্রুভ। এখানে এটা সম্পূর্ণ বাধা। আমরা তো মানে মনোনয়নের, আমার তো জানা মতে যে মানে কোনো ক্যান্ডিডেটেরই সাফিসিয়েন্ট অর্থও ছিল না নির্বাচন করার মতো, এবং ওনারা যে টাকা খরচ করেছেন, ওনাদের পক্ষে তো আওয়ামী লীগের পক্ষে তো জনগণ ছিল না। ফ্রি ফেয়ার ইলেকশন হলে 40টা সিট পেত, 30-40 সিট। যাই হোক, আমি যেটা কথা বলতে চাই, ওই যে জনগণ ঘুমোচ্ছে নাকি অমুক তমুক এটা বলছেন, জনগণ ঘুমাতে পারে না, জনগণ ঘুমোচ্ছে কিনা বাঙালিকে তো ঘুমায় না। তবে একটা হলো যে প্রতিবাদী বাঙালিরা ঘুমায় না। জনগণ অভিজ্ঞতা অর্জন করলো, এই জনগণ যখন জাগবে সবকিছু তছনছ জাগাইতে পারবেন জনগণ আপনাদের পক্ষে? এমনি জাগবে, আপনাদের পক্ষে জাগাইতে পারবেন? কারণ এই দেশে বহু সংগ্রামের দেশ এটা। এখানে জনগণ যে কখন জাগবে এটা এখনো, আমার একটা কথাই বলতে চাই আমি, যে সেটা হলো যে এই যে নির্বাচন পরবর্তী সময় সারা দেশে এই যে আবার একইভাবে গ্রেপ্তার, ওই যে গায়েবী মামলায় যে অত্যাচার, কে ভোট দেয়নি তার বাড়ি ভেঙে দেওয়া, অমুক তমুক যেটা শুরু হয়েছে, এটাকে অন্তত স্টপ করা উচিত। কারণ দেশের জনগণ কিন্তু আমাদের এই জনপদ, আমাদের এই দেশ, সেটা একটা মানে ত্রাসের রাজত্বে পরিণত হোক, ত্রাসের জনপদে পরিণত হোক, রক্তাক্ত জনপদ হোক, এটা কিন্তু আমাদের কোনো দেশপ্রেমিক মানুষ চাইতে পারে না। কিন্তু সেই কাজটাই আজকে ওনারা করে ফেলেছেন। এই জনপদ যেন একটা সন্ত্রাসের জনপদ হয়ে গেছে, এই জনপদ যেন ত্রাসের জনপদ হয়ে গেছে, এবং কারা যেন মদত যোগাচ্ছে যে এই দেশটা যেন একটা চিরস্থায়ী একটা সন্ত্রাসী জোনে পরিণত হোক। এই জন্যে এখান থেকে মানে বেরিয়ে আসতে হবে। আর আমরা যে রাজনীতি করি, আমাদের দল থেকে আমরা অনেক দিন থেকে আমরা বলছি যে আমরা শান্তিপ্রিয়, মানে শান্তিপূর্ণভাবে আইনসঙ্গতভাবে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, এবং আমরা কিন্তু সেখান থেকে মানে সরে যাইনি। আমার নির্বাচন এলাকায় মানে বহু ঘটনা ঘটছে, আমি সবসময় বলেছি যে না, আমি কিন্তু আমার অঞ্চলকে আমি রক্তাক্ত করতে দিতে পারবো না, আমি ত্রাসের রাজত্ব করতে পারবো না। কারণ এখানে এ দেশ আমার, এ দোকানপাট আমাদের, এ বাড়িঘর আমাদের, এই বাজার আমাদের, স্কুল আমাদের, কলেজ আমাদের, এগুলো ধ্বংস হোক, এটা আমরা চাই না। এটা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করা উচিত। এগুলো আমি আর শেষ লাইনটা আমি বলতে চাই, যে শেষ লাইনটা হলো যে আজকে আপনি বলেছেন সমর রেজাউল করিম আসবে, আমি সেই জন্য আমি আসলাম। আমরা এই নির্বাচন নিয়ে মানে এখনই সব কথা বলার মতো অবস্থা আমাদের নাই।
কারণ আমরা যে বিভৎস যে সামর্থ্যের ধ্বংসাত্মক রূপ দেখেছি, তাতে করে আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত। মানে হ্যাঁ, তাতে আমরা সময়ের অপেক্ষা করব। তবে আমার মনে হয় যে দেশের চিত্র এরকম থাকবে না। আমি এই কথাটা শুধু বলতে চাই, এমন চমক কথা বলবো না যে কালকেই পাল্টে যাবে, পরশুদিনই পাল্টে যাবে, তবে এটা থাকতে পারে না। হ্যাঁ, এটা তাসের ঘরের মতো ভেঙে যাবে, এটা আমি কথা বলে দিলাম। জি, অ্যাডভোকেট সমরেজাল। দেখুন, এই জায়গাটা আমি তার লাস্ট কথাটার সঙ্গে একমত যে সে রাজত্ব দেশে হওয়া উচিত না, এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে বিশাল বিজয়ের পরে দলীয় নেতা কর্মীদের বলেন বিজয় মিছিলও করা যাবে না। কেননা 2001 অক্টোবরের পরে বিএনপি যে সহিংসতা দেখিয়েছিল বিজয় মিছিলের নামে, আওয়ামী লীগের কর্মীরা যদি এর পাল্টাটা করে তাহলে দেশে অস্থিতিশীলতা আসবে। এবারে একই ঘটনা ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কোনো বিজয় মিছিলও করা যাবে না, অর্থাৎ এই মিছিলের উচ্ছ্বাসে কেউ যেন কোথাও গিয়ে প্রতিপক্ষকে হামলা করতে না পারে। আর ত্রাসের রাজত্বের কথা বলছেন, দেখেন বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ত্রাসের শিকার, রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার, বঙ্গবন্ধুর থেকে শুরু করে সব কিন্তু আওয়ামী লীগে এর শিকারে পরিণত হয়েছে। আমরাও মনে করি মানুষকে শান্তি দিতে হয়। মানুষ যেখানে আস্থায় রাখে, মানুষ নিশ্চিত হয়েছে কার অধীনে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আধুনিকতার গ্যারান্টি কে দিতে পারেন। আর রাজনীতির নামে অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে ধ্বংস করে নাগরিকের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করার 2014-15 যে ঘটনা বিএনপি ঘটিয়েছিল, মানুষ সেখানে তাদেরকে ভয় পায়। আর একটা জায়গা বলি যে মানুষ কিন্তু একটা জায়গায় চায় কালচার অফ ইম্পিউনিটি থেকে বেরিয়ে আসতে। শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, বড় বড় অপরাধীদের বিচার করেছেন, দুর্নীতির বিচারকে প্রশস্ত করেছেন। অপরদিকে দুর্নীতি দায়ে কারাদণ্ড ব্যক্তিদের ওনারা মুক্তি চেয়েছেন। মানুষ এই দুইটাকে পাশাপাশি হিসাব করেছে, হিসাব করে দেখেছে তুলনামূলকভাবে তার অভিভাবক কে হতে পারে। সেই জায়গায় সারা দুনিয়া যাকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সততায়, পরিশ্রমে এবং দ্বিতীয় বেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে সারা দুনিয়া যাকে আখ্যায়িত করেছেন, তার উপর মানুষ আস্থা রেখেছে। অপরদিকে স্বৈরাচারের কথা বললেন না, আমরা তো স্বৈরাচার না। স্বৈরাচার যদি বলেন, এরশাদ সাহেবের যে স্বৈরাচার ছিল সে তো আপনার দলের উল্লেখযোগ্য নেতা। এরশাদ সাহেব যাকে ক্ষমতায় হ্যান্ড ওভার করছিল তিনি আপনার দলের নেতা। 5 জন স্বৈরাচারের মধ্যে একজন। শেখ হাসিনাকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী, তৃতীয় পরিশ্রমী প্রধানমন্ত্রী। পক্ষান্তরে আপনার নেত্রীকে বলা হয়েছে এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে, দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রাপ্ত। আপনার দ্বিতীয় প্রধানকে বলা হয়েছে মানুষ খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত। এই দুইটাকে জায়গায় মানুষ হিসাব মিলিয়ে আপনাদেরকে মানুষ গ্রহণ করে। মিথ্যা ষড়যন্ত্রমূলক একটা মকদ্দমায় বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছে। শেষ করি, আমাকে একটু অ্যালাউ করেন। আমি জানি তারেক রহমানকে ডিফেন্ড করতে হবে, বিএনপি করলে এটা আপনি করবেন। আপনার দল থেকে বলা হয়েছে প্রতিটি ট্রাইব্যুনালে মামলা করবেন। এখন আপনি আবার বললেন যে আমরা শেষ কথা বলতে পারতেছি না। ট্রাইব্যুনালে গিয়ে একটা মামলা প্রমাণ করেন যে এই মামলা এই জায়গাটায় অনিয়ম হয়েছে, শেষ কথা বলতে পারছেন না মানে আমরা ট্রাইব্যুনালে মামলা করব। ট্রাইব্যুনালে মামলা করেন, মামলার ভিতর যে অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনা এবং তার ক্যাবিনেট বা তার পার্লামেন্ট মেম্বাররা ডেফিনেটলি আউট হয়ে যাবে। দেশে আইনের শাসন আছে, সেই জায়গায় যান। আপনারা কোথায় যাবেন সেই নিশ্চয়তা কিন্তু এখনো জাতিকে দিতে পারেন নাই। আমরা চাই গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা এগিয়ে আসেন, মানুষের প্রয়োজনের এজেন্ডা নিয়ে যান। মানুষ আপনাদের ভালোবাসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। শুধু শুধু আপনাদের ইচ্ছা, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের প্রাচুর্য, আপনাদের কনভিক্টেডদের মুক্তি এর জন্য ভোট চাইলে বাঙালি আর কিন্তু ভুল করবেন। আপনাদের সম্পর্কে অভিজ্ঞতার ভান্ডার কিন্তু বাঙালি তিক্ত অভিজ্ঞতা। কি আন্দোলনের নামে কি করেছিলেন, পেট্রোল বোমার থেকে শুরু করে বাংলাদেশে কি ঘটনা আপনারা ঘটাননি, সেই কথা মানুষ কিন্তু বিস্মৃত হয়নি। হাওয়া ভবনের কাহিনী বিষয় কিন্তু এই অতীত না, অতীত নিলে আমরা বহু কথা বলতে পারি। এই জন্য বলছি। আর আমি শেষ করছি একটা কথা বলে। একটা বলছেন যে আমাকে অনেক কথা বলতে হয়, পাওয়া না পাওয়ার অনেক তৃপ্তি। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ, আমার নেত্রীর কাছে আমার সারা জীবনের কৃতজ্ঞতা। তিনি আমাকে দলের কেন্দ্রীয় কমিটিতে নিয়েছেন, আমাকে এমপি নমিনেশন দিয়েছেন। আমার আর কিচ্ছু পাওয়ার দরকার নেই। আওয়ামী লীগের কর্মী থাকার ভিতরে যে তৃপ্তি আছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার নেত্রীর জন্য, এতেই আমি খুশি। কিন্তু যে কথাগুলো আমি বললাম, আপনি বলেন তথ্যগতভাবে একটা ভুল কথা আমি কোথাও বলেছি কিনা, কনভিকশন হয়েছে এটা তথ্যগত ভুল করেছি কিনা, সারা দুনিয়া শেখ হাসিনাকে সৎ প্রধানমন্ত্রী বলেছে এটা ভুল বলেছি কিনা, এই সকল জায়গায় দাঁড়িয়ে আসেন আমরা গঠনতান্ত্রিক রাজনীতি করি। রাজনীতির সৃজনশীলতা আনি, পরিবর্তন আনি, গুণগত মান নিয়ে আসি, সকলে মিলে বাংলাদেশের নাগরিকদের অধিকারকে নিশ্চিত করি। আমার শেষ কথা, আজকে সমরের দল একটু বেশি বড় প্রয়োজন আছে, বলুক আর কি। আমার বক্তব্য হলো যে রাজনীতিতে হতাশার কোনো জায়গা নাই। বিএনপিকে যারা বাইরের থেকে যত দুরবস্থা মুক্ত মনে করছেন,
আমি তো মনে করি যে বিএনপি একটা নতুন মানে বসন্ত বিএনপির সামনে বসন্ত এবং নতুন উদ্যম উৎসাহ নিয়ে আমি ইতিপূর্বে আমি বলেছি, ধন্যবাদ। আমি নির্বাচন সময় বলেছি যে আমি এই হয়তো আমার শেষ নির্বাচন, শেষ করতে হবে, আমার বয়সের বিবেচনা করে। কিন্তু এই ঘটনা দেখে আমার মনে হচ্ছে একটা করুণ চেহারা আওয়ামী লীগের কিভাবে হেরে গেল তারা। মানে এখন আপনাকে মনে হচ্ছে যে আরেকটা নির্বাচন জনগণ বিজয়ী হয়েছে বিএনপির বসন্ত দেখে। আমি বলছি যে আমরা কিন্তু প্রাণ ফিরে পেলেন, নতুন বসন্তের মানে এই বসন্ত নিয়ে আপনারা থাকেন, এই বসন্ত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে। আর iOS ডিভাইস থাকতে, যে কোনো অ্যাপেল ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং অ্যাডভোকেট সমর জালগুরির অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শককাল নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা রকমের আলোচনা, বিতর্ক, ব্যত্যয়, বিচ্যুতি, অতীত এগুলো নিয়ে দুনেতাই আলোচনা করলেন। কিন্তু সবারই চাওয়া দেশটা শান্তিপূর্ণ থাকুক, স্থিতিশীল হোক, দেশে সুশাসন, জবাবদিহিতা, সুআইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশে গণতন্ত্র সুদৃঢ় হোক, শক্তিশালী হোক এবং একই সঙ্গে আমাদের রাজনৈতিক দলগুলো, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ক্ষমতার বাইরে থাকা বিএনপি, তারা জনসম্পৃক্ত রাজনীতি করুক। যারা ক্ষমতায় থাকবেন তারা জনগণের সমর্থন নিয়ে যেন ক্ষমতায় থাকেন এবং যারা ক্ষমতায় যেতে চান বা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন, আন্দোলন করেন, যাই করুন না কেন সেটা যেন জনগণকে নিয়ে করেন এবং জনগণ কার সঙ্গে আছে, কিভাবে আছে, নেই সেটি বোঝার ক্ষমতাও কিন্তু জনগণের আছে এবং সমাজের ক্রিয়াশীল নানা শক্তির আছে। কাজেই আমরা চাইবো আমাদের রাজনীতি যেন আরও অনেক বেশি জনসম্পৃক্ত হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।